আমার শাশুড়ির আদরের মেয়ে শ্বশুর বাড়ি থেকে রাগ করে এসে আমার শাশুড়িকে বলল, আর পারি না মা, সংসারে এত কাজ, হাঁপিয়ে গেছি। আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা তোকে দিয়ে কাজ করিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আদরের মেয়ে বলল, প্রতি বেলায় রান্না করতে হয় আমার, এই গরমে 3 বেলা রান্না করতে করতে ভালো লাগে না মার। ঠিকই তো, এই গরমে রান্না করতে হবে না তোকে, এখানে থাক কয়েকটা দিন, তোর জামাই নিতে আসলে আচ্ছা মতো শাসিয়ে দেব। আমার ননদ মিথিলার স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার, কাজ বলতে শুধু রান্না করাটাই, তাও শাশুড়ি বেশিরভাগ সাহায্য করে। মিথিলার খসখসে মেজাজের জন্য তার শাশুড়ি কিচ্ছু বলতে পারে না, সংসারে অশান্তি হবে বলে ছেলেকে ওসব বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি আমাকে বলল, বৌমা এদিকে শুনে যাও তো, আমি রান্না করেছিলাম। শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম। কি হয়েছে মা, কিছু লাগবে? মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়টা দিন এখানে একটু আরাম করুক। মিথিলা বলল, ভাবির গা তো ঘামে জবজব করছে, লাগবে না মাথা টিপে দিতে। ভাবি তুমি আমার জন্য বরং 1 গ্লাস শরবত বানিয়ে আনো, গলা শুকিয়ে গেছে। আমি মিথিলাকে বললাম, ঠিক আছে তুমি একটুখানি দাঁড়াও, আমি আনতেছি। রান্নাঘরে গিয়ে বরফ ঠান্ডা পানিতে লেবু চিপে শরবত বানিয়ে মিথিলার হাতে তুলে দিলাম। মিথিলা শরবতের গ্লাস এক চুমুক দিয়ে টেবিলের উপর ঠাস করে নামিয়ে রাখলো। মুখটা বাঁকিয়ে বলল, মিষ্টি কম হয়েছে ভাবি, একটু দেখে শুনে বানাতে পারো না? শাশুড়িও সঙ্গে সঙ্গে সাই দিয়ে বললেন কথাটা শুনে মনের ভেতর একটা মোচড় দিল। আমি এই প্রচন্ড গরমে সকাল থেকে রান্না করে ঘাম জড়াচ্ছি, আর যে মেয়েটা এসি ঘরে বসে আরাম করছে সে নাকি ক্লান্ত। বিকেলেও ঘরের কাজ, ঝুল ঝাড়া আর জামা কাপড় ধোয়ার সব ধকল আমার উপর দিয়ে গেল। শরীর যেন আর চলছিলই না, কোমরের ব্যথায় চোখে পানি আসার জোগাড়। ভেবেছিলাম রাতে আর নতুন করে কিছু রান্না না করে দুপুরের তরকারি গরম করে আর ডিম ভেজে চালিয়ে দেব। রাতে খেতে বসে শাশুড়ি দেখলো দুপুরের তরকারি, অমনি আমার শাশুড়ি রেগে বলল, বৌমা দুপুরের তরকারি কেন, রাতের জন্য রান্না করনি? আমি বললাম, মা আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত লাগছিল, আর রান্না করিনি, দুপুরেরটা গরম করেছি, ডিম ভেজেছি। শাশুড়ি তখন তার মেয়ের সামনে আমাকে বলল, আজকালকার মেয়েরা এতটুকুতেই হাঁপিয়ে যায়, মোমের পুতুল এক একজন। মিথিলা মাছ ভাজা পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে ভেজে দাও তো। আমি গেলাম মাছ ভাজতে, আর শাশুড়ি মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরাম করে থাক মা, কয়েকদিন যা লাগবে তোর ভাবিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোর। আমার একমাত্র মেয়েটাকে কাজ করিয়ে খাটিয়ে নিয়ে নিয়ে শেষ করে দিয়েছে। কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়তেই সেট করে একটা শব্দ হলো, ঠিক আমার বুকের ভেতরে পুড়তে থাকা অনুভূতিটার মতো। নিজের মেয়ে শ্বশুর বাড়িতে দুটো ডাল ভাত রান্না করলে সেটা হয়ে যায় খাটিয়ে মারার অত্যাচার, আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে আসলে সারাদিন দাসী বান্দির মতো খাটলেও সে হয়ে যায় অলস মোমের পুতুল। মাছ ভেজে টেবিলে আনতেই মিথিলা তার স্বামীকে ফোন করে চড়া গলায় বলতে লাগলো, আমি যাবই না, তোমার মা আমাকে দিয়ে সারাদিন রান্না করায় আর আমি তার সই। ভাবি কত সুন্দর এক হাতে সব রান্না করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। শাশুড়ি হেসে বলল, একদম ঠিক বলছিস তোর স্বামীকে। আমি তখন আমার ননদকে একটু ভয়ে ভয়ে বললাম, মিথিলা সংসার করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, আমিও তো সারাদিন এই সংসারের জন্য কত কাজ করি, এটা তো আমার স্বামীর সংসার, আমাকে তো খাটতেই হবে, তেমনি তুমিও যদি নিজের মতো করে একটু। শাশুড়ি মা আমাকে আর বলতে দিলেন না, আমাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার তো খাটতে খাটতে অভ্যাস হয়ে গেছে, মিথিলার তো আর অত খাটুনির অভ্যাস নেই। অভ্যাস? কষ্ট পাওয়া আর মুখ বুঝে মেনে নেওয়াটা নাকি এখন আমার কাছে অভ্যাস? প্লেটটা টেবিলে রাখার সময় আমার হাত দুটো কেঁপে উঠলো, তবে মনে মনে একটা তীব্র জট পাকাচ্ছিল। এই আপনার পর এই পার্থক্যের খেলাটা আমি আর বেশি দিন মুখ বুঝে সহ্য করব না। প্লেটটা টেবিলে রেখে সোজা নিজের ঘরে চলে আসলাম। চোখের কোণে জমা কান্নাটা আর ধরে রাখতে পারছিলাম না, তবে এবার কান্নার চেয়ে বুক ঠেলে আসছিল এক চরম জেদ। রাতের খাওয়া শেষ করে শাশুড়ি আর মিথিলা যখন টিভি চালিয়ে গল্প করতে বসলো, আমি তখন নিঃশব্দে রাতের সব বাসন মেজে ধুয়ে ঘর দূর গুছাতে লাগলাম। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরে জ্বালাটা যেন সেই শারীরিক কষ্টকে ছাপিয়ে গেছে। রাত 10টা নাগাদ আমার স্বামী আকাশ ঘরে ফিরলো। সারাদিন অফিসের ক্লান্তি নিয়ে ঘরে ঢুকে আমাকে দেখে থমকে দাঁড়ালো। আকাশ আমাকে ভীষণ ভালোবাসে, আমার প্রতিটা ছোটখাটো বিষয় খেয়াল রাখে, তবে একই সাথে তার মা আর বোনকে অসম্ভব সম্মান করে। আর সেই সম্মান আর ভালোবাসার ফাঁকে মিথিলার শাশুড়ি মা এতদিন নিজের ইচ্ছে মতো সুবিধা নিয়ে এসেছে। আকাশ জ্যাকেটটা খুলে খাটে রেখে আমার কাছে এসে শক্ত করে হাতটা ধরলো। কি হয়েছে তনু, তোমার মুখটা এমন শুকনো কেন, আর চোখ দুটো লাল কেন বলো তো? আমি কোনো ড্রামা না করে খুব শান্ত গলায় বললাম, তোমার সাথে একটু কথা আছে, শুনবে? হ্যাঁ বলো, কি হয়েছে? আকাশ উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো। আমি আকাশকে নিয়ে খাটে বসে ধীর কণ্ঠে বলতে শুরু করলাম, মিথিল এসেছে জানো তো, ওর শ্বশুর বাড়িতে একটু ঝামেলা করে চলে এসেছে। আকাশ অবাক হয়ে বলল, ঝামেলা মানে? কি ঝামেলা? ঝামেলা তেমন কিছুই না, ওর শাশুড়ি নাকি ওকে দিয়ে রান্না করায়, তাই ও রাগ করে চলে এসেছে, আর মা ওকে প্রশ্রয় দিয়ে মিথিলার স্বামীকে ফোন করে চড়া গলায় কথা বলতে উৎসাহিত করছে। আমি আকাশের চোখে চোখ রেখে বললাম, আকাশ তুমি তোমার বোনকে
ভালোবাসো, আমিও বাসি, কিন্তু ভেবে দেখেছো মা যেভাবে ওকে প্রতিদিন বুঝাচ্ছে যে শ্বশুর বাড়িতে সামান্য রান্না করাটা অত্যাচার, এতে কি মিথিলার সংসারটা টিকবে? মিথিলার স্বামী বা ওর শ্বশুর বাড়ির লোকজন কয়দিন এই অপমান সহ্য করবে? মা কিন্তু ভালো করতে গিয়ে নিজের অজান্তে নিজের মেয়ের জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আকাশ গম্ভীর হয়ে গেল। ও মিথিলাকে চেনে, ওর খসখস মেজাজ সম্পর্কেও জানে। আকাশ বলল, মা এমন করছে, কিন্তু মিথিলা তো নিজের সংসারটা বুঝবে। কিভাবে বুঝবে বলো? আমি একটু কাছে গিয়ে আকাশের হাত দুটো চেপে ধরে বললাম, মা ওকে শেখাচ্ছে, ও কেন কাজ করবে? অথচ মিথিলার সংসারটা কত ছোট, ওর শাশুড়ি তো ওকে সব কাজে সাহায্য করে। আজও আমাকে পরিষ্কার